আচ্ছা, তাহলে আজকে আমরা তোমাদের ক্লাস 7 যে ম্যাথের ক্লাসটা হবে সেখানে আমরা আলোচনা করব তোমাদের 20 নম্বর যে অধ্যায়টি আছে বইতে সেটি নিয়ে। 20 নম্বর অধ্যায়টির বিষয়বস্তু কি না, চতুর্ভুজের শ্রেণীবিভাগ, অর্থাৎ এটি জ্যামিতির অন্তর্গত একটি অধ্যায়। তো চতুর্ভুজের শ্রেণীবিভাগ এই অধ্যায়তে আমরা প্রথম যেটা জানবো সেটা হচ্ছে চতুর্ভুজ কি জিনিস, এবং তারপরে কত রকমের চতুর্ভুজ হতে পারে, যে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে চতুর্ভুজ বিভিন্ন রকম হতে পারে, তাদের বিভিন্ন রকম নাম আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমেই আমি কয়েকটা ছবি এখানে এঁকে রেখেছি। এগুলো দেখো, প্রথম ছবিটা তোমরা দেখলেই বুঝতে পারছো, তোমাদের যে জিজ্ঞেস করা হয় তোমরা অনায়াসে বলতে পারবে এটা হচ্ছে একটা ত্রিভুজের ছবি, এটা হচ্ছে একটা চতুর্ভুজের ছবি, এটা হচ্ছে কটা বাহু, 1 2 3 4 5, পাঁচটা সাইড আছে, এটাকে বলে পঞ্চভুজ। 1 2 3 4 5 6 7 8, এখানে 8খানা সাইড আছে, এটাকে বলে অষ্টভুজ। আর 1 2 3, এখানে 3টে আছে। কিন্তু দেখো একটা জিনিস, এই যে 4টে ছবি তার মধ্যে একটা মিল আছে, কিসের সাপেক্ষে? এই ছবিটার সাপেক্ষে। মিলটা কি দেখো, এই যে প্রথম 4টি ছবি আঁকা আছে তার প্রতিটি হচ্ছে চারিদিক থেকে ঘেরা, কিন্তু এটা একটু আলাদা ছবি। কেন? এটা দেখো ঘেরা নয়, এটা এই সাইডটা কিন্তু উন্মুক্ত আছে, অর্থাৎ খোলা আছে, ওপেন আছে। হ্যাঁ, এইটাই হচ্ছে পার্থক্য। তাহলে এই পার্থক্যটা কেন এখানে দেখালাম না, ত্রিভুজ এর আগে আমরা পড়েছি, এখানে চতুর্ভুজ পড়বো এরকমই। এটাকে বললাম পঞ্চভুজ বলা হয়, এটাকে বললাম অষ্টভুজ বলা হয়। সাধারণভাবে এদেরকে বলা হয় বহুভুজ। বহুভুজে কতগুলো বাহু আছে তার উপর ডিপেন্ড করে আমরা তার নাম দিই, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ ইত্যাদি। এখন বহুভুজ কি জিনিস না, এই যে ছবিগুলো আছে এগুলো কি অ্যাকচুয়ালি, এই যে প্রথম লাইনে যে 4টে ছবি দেওয়া আছে এগুলো হচ্ছে বদ্ধ সমতলিক চিত্র। বদ্ধ সমতলিক চিত্র। কেন বদ্ধ? কারণ এটা চারিদিক থেকে ঘেরা, এটা বদ্ধ নয়, কিন্তু এগুলো সবকটা বদ্ধ। সমতলিক চিত্র কেন? একটা সমতল বা একটা প্লেনের উপর এদেরকে আঁকা আছে, এদেরকে শূন্যে আঁকা যাবে না, এদেরকে একটা সমতলে, খাতার সমতলে বলো বা বোর্ডের সমতলে বলো, আঁকতে পারবে, তাই এরা হচ্ছে সমতলিক চিত্র। আর বদ্ধ কারণ চারদিক থেকে ঘেরা, সেই জন্য এরা বদ্ধ সমতলিক চিত্র। এখন বদ্ধ সমতলিক চিত্রের, একটা বদ্ধ সমতলিক চিত্রকে কখন আমরা ত্রিভুজ বা চতুর্ভুজ বলবো না, দেখো এখানে 3টে সাইড আছে, 1 2 3টে, এই জন্য এটাকে ত্রিভুজ বলছি। এটাকে চতুর্ভুজ কেন বলবো? এখানে 1 2 3টে 4টে সাইড আছে, ওই জন্য ওটাকে চতুর্ভুজ বলবো। সাইড জিনিসটা কি? সাইড জিনিসটা হচ্ছে এই যে ত্রিভুজটা যে ঘেরা আছে চারিদিক থেকে, কাদের দ্বারা ঘেরা আছে না, কিছু সরল রেখাংশ দ্বারা। এইটা হচ্ছে একটা সরল রেখাংশ, এটা একটা সরল রেখাংশ, এটাও একটা সরল রেখাংশ, 3টে সরল রেখাংশ দ্বারা ঘেরা আছে, সেই জন্য এটাকে ত্রিভুজ বলা হয়। সুতরাং ইন জেনারেল একটা বহুভুজ কাকে বলবো না, বহু সংখ্যক সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হবে বহুভুজ। ত্রিভুজ কাকে বলে তাহলে? 3টি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলা হয়। সেরকমই আমরা আজকে যে চতুর্ভুজ নিয়ে আলোচনা করছি, তাহলে চতুর্ভুজের সংজ্ঞা হিসেবে কি বলা যেতে পারে না, 4টি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলা হয়। সেই জন্যই এই চিত্রটার নাম আমরা দিচ্ছি চতুর্ভুজ। আরেকবার বলি, চতুর্ভুজ কি তাহলে? 4টি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলা হয়। 4টি, 1 2 3 4, 4টি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ, চারিদিক থেকে ঘেরা, কোথাও ওপেন নেই। আমি যদি এই যে ছবিটা আঁকা আছে এখানে, এটার সঙ্গে যদি আরেকটা যোগ করে দিতাম, তাহলে 1 2 3 4, 4টে সরল রেখাংশ আছে কিন্তু সীমাবদ্ধ নয়, সেই জন্য ওটাকে চতুর্ভুজ বলবো না।
তাহলে চারটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলা হয়। এবার আসা যাক একটা চতুর্ভুজে বাহু কাকে বলে। বাহু আর শীর্ষবিন্দু। চতুর্ভুজের বাহু কাকে বলবো? না, যে সরল রেখাংশগুলি দ্বারা চতুর্ভুজটি সীমাবদ্ধ সেই সরল রেখাংশগুলিকে চতুর্ভুজের বাহু বলা হবে। অর্থাৎ এই চতুর্ভুজটার এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এই চারটে বাহু। একটা চতুর্ভুজে চারটি বাহু থাকে। আর শীর্ষকোণ কি? না, চতুর্ভুজের যে কোনো দুটি সন্নিহিত বাহু যে বিন্দুতে ছেদ করে বা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হয় ওই চতুর্ভুজের একটি শীর্ষবিন্দু। আরেকবার বলি, চতুর্ভুজের যে কোনো দুটি সন্নিহিত বাহু যে বিন্দুতে মিলিত হয় তাদের সেই বিন্দুটিকে বলা হয় ওই চতুর্ভুজের একটি শীর্ষবিন্দু। এরকমই চতুর্ভুজে কটা শীর্ষবিন্দু থাকে? না, চারটে। এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, এইটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু। ঠিক আছে, এবার আসা যাক চতুর্ভুজের কর্ণ কাকে বলে। তাহলে চতুর্ভুজের কর্ণের সংজ্ঞা দিতে গেলে এটা যে কোনো বহুভুজের ক্ষেত্রেই প্রযোজ্য এই সংজ্ঞাটা। তা আমি আগে একটা চতুর্ভুজ ড্র করে নিই। এরকম একটা চতুর্ভুজ আঁকলাম। এর কর্ণ কাকে বলবো? না, সন্নিহিত নয় এরকম দুটি শীর্ষবিন্দু সংযোজক সরলরেখাকে চতুর্ভুজের কর্ণ বলা হয়। সন্নিহিত নয় এইরকম দুটি শীর্ষবিন্দুর সংযোজক সরলরেখাকে চতুর্ভুজের কর্ণ বলে। তাহলে শীর্ষবিন্দু চারটে আছে, একটা, দুটো, তিনটে, চারটে। এবার কি বলেছে? সন্নিহিত নয়। যেমন এইটা আর এটা, এই দুটো হচ্ছে পরস্পর সন্নিহিত শীর্ষবিন্দু। তাহলে এদেরকে যোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে সেটা কিন্তু কর্ণ হবে না। তাহলে সন্নিহিত নয় এরকম, তাহলে এই বিন্দুটার সাথে এই বিন্দুটাকে আমি যোগ করলে একটা কর্ণ পেতে পারি। আবার এই শীর্ষবিন্দুর সাথে এই শীর্ষবিন্দু যোগ করলে একটা কর্ণ পেতে পারি। তাহলে একটা চতুর্ভুজে কটা কর্ণ পাচ্ছ তোমরা? না, দুটো। এক্স্যাক্টলি দুটো কর্ণ থাকে একটা চতুর্ভুজে। তাহলে বলছে যে চতুর্ভুজের সন্নিহিত নয় এই রকম দুটি শীর্ষবিন্দুকে যোগ করলে যে সরলরেখা দ্বারা যুক্ত করা হয় তাকে ওই চতুর্ভুজের কর্ণ বলা হয়। এখন ব্যাপার হচ্ছে এক্ষেত্রে একটা সূত্র আছে, এখানে তোমাদের বইতে দেখবে যে একটা বহুভুজের ক্ষেত্রে সর্বাধিক কটি কর্ণ থাকতে পারে। সেটার ফর্মুলাটা হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা সমান n into n-3/2 এতটি। n into n-3/2। যেমন চতুর্ভুজের ক্ষেত্রে n হচ্ছে 4, তাহলে 4 গুণ 4 বিয়োগ 3 ভাগ 2, তাহলে কত হবে? কাটাকুটি করলে ওখানে 2 হবে। ত্রিভুজের ক্ষেত্রে কিছুই হবে না, n equal to 3, তাহলে 3 into 3-3/2 মানে 0। ত্রিভুজের ক্ষেত্রে সত্যি আমরা কর্ণ আঁকতে পারি না। পঞ্চভুজের ক্ষেত্রে কত হবে? 5 into 5-3/2, ক্যান্সেল করে হয়ে যাবে 5, মানে পঞ্চভুজের ক্ষেত্রে 5টা কর্ণ টানা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে এটা এই ফর্মুলাটা ইউজ করে তোমাদের কিছু শর্ট কোশ্চেন আসতে পারে এই চ্যাপ্টার থেকে, যে n সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণ সংখ্যা কত? n into n-3/2। ঠিক আছে, এবার আসি চতুর্ভুজ কাকে বলে সেটা তো জানলাম। চতুর্ভুজ দুই রকমের হয়, একটা হচ্ছে কুব্জ চতুর্ভুজ, একটা হচ্ছে অকুব্জ চতুর্ভুজ। তাহলে একটা হচ্ছে কুব্জ চতুর্ভুজ, আর একটা হলো
অকুব্জ চতুর্ভুজ। কুব্জ চতুর্ভুজ কিরকম দেখতে হয়? আমরা জেনারেলি যে চতুর্ভুজগুলো আঁকি বা অঙ্ক করতে গিয়ে দেখি সেগুলো হচ্ছে সবই অকুব্জ চতুর্ভুজ, অর্থাৎ এইরকম দেখতে। আর কুব্জ চতুর্ভুজ হচ্ছে এরকম দেখতে। পার্থক্যটা কি বা কুব্জ অকুব্জ কেন বলা হচ্ছে সেটা বুঝতে পারবে যদি কর্ণগুলো টানো। এটার ক্ষেত্রে কর্ণগুলো কি হবে? এটা একটা কর্ণ হবে, আরেকটা হবে এটা। কেন? সন্নিহিত নয় এরকম দুটো শীর্ষবিন্দু, তাহলে এটার সাথে এটা যুক্ত করলে একটা কর্ণ পাবো, আর সন্নিহিত নয় মানে এটার সাথে এটা যুক্ত করলে একটা কর্ণ পাবো। এক্ষেত্রে কি পাবো? কর্ণ দুটো সন্নিহিত নয় এরকম শীর্ষবিন্দুগুলো যুক্ত করলে এই দুটো কর্ণ পাবো। তাহলে দেখো দ্বিতীয় চতুর্ভুজটার ক্ষেত্রে দুটো কর্ণই চতুর্ভুজের ভেতরে আছে, কিন্তু প্রথম চতুর্ভুজের ক্ষেত্রে এই কর্ণটি ভিতরে আছে কিন্তু এদিকে কর্ণটি চতুর্ভুজের বাইরে আছে। তাহলে কুব্জ চতুর্ভুজ কাকে বলবো? না, যে চতুর্ভুজের বা যে বহুভুজের বলতে পারো, যে চতুর্ভুজের যদি বলি যে চতুর্ভুজের একটি কর্ণ চতুর্ভুজের বাইরে অবস্থিত হবে তাকে কুব্জ চতুর্ভুজ বলা হবে। যে চতুর্ভুজের একটি কর্ণ চতুর্ভুজের বাইরে থাকবে তাকে কুব্জ চতুর্ভুজ বলে। আর যে চতুর্ভুজের দুটি কর্ণই চতুর্ভুজের ভিতরে থাকে তাকে অকুব্জ চতুর্ভুজ বলা হয়। সুতরাং আমরা এখানে যে ধরনের চতুর্ভুজ নিয়ে অঙ্কগুলো করব বা যে ধরনের চতুর্ভুজের সাথে আমরা পরিচিত সেগুলো সাধারণভাবে অকুব্জ চতুর্ভুজ। ঠিক আছে? তো এ তো গেল চতুর্ভুজ কি জিনিস। এবার আসবো চতুর্ভুজের বিভিন্ন ধরন আছে, বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্যের উপর নির্ভর করে চতুর্ভুজকে অনেক রকম নাম দেওয়া হয়। সেগুলো হচ্ছে আমি প্রথমে একটা চতুর্ভুজ ধরে নিলাম। এরকম একটা যে কোনো চতুর্ভুজ আঁকলাম। এবারে প্রথম যে বিশেষ ধরনের চতুর্ভুজটার কথা আসে সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম কি জিনিস? ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলা হয়। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু, কেবলমাত্র এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলা হয়। কেমন দেখতে হয়? উপরের আর নিচের বাহু দুটো হচ্ছে পরস্পর সমান্তরাল, আর বাকি দুটো সমান্তরাল হবে না। তাছাড়া যেরকম শেপের খুশি হতে পারে, অর্থাৎ দুটো দুদিকে চলে গেছে কি একটা এরকম টানলাম, সেটাও একটা ট্রাপিজিয়াম বলা যেতে পারে। এটাও একটা ট্রাপিজিয়াম হবে। অর্থাৎ যে চতুর্ভুজের কেবলমাত্র এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলা হয়। ট্রাপিজিয়ামের আবার একটা বিশেষ টাইপ আছে, সেটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কি? যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলা হয়। এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে আর তির্যক বাহু দুটোর দৈর্ঘ্য পরস্পর সমান হবে, তখন একে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলবো। ঠিক আছে? তাহলে এটা গেল ট্রাপিজিয়াম। এবার হচ্ছে চতুর্ভুজের আরেকটা ভাগ, সেটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিক কি জিনিস?
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলা হয়। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ছিল এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, সেটাকে আরেকটু চেঞ্জ করে দিলে যদি এই বাহু দুটো যদি সমান্তরাল করে দেওয়া হয় তখন ওটা হয়ে যাবে সামান্তরিক। কিরকম দেখতে হয়? এটা হচ্ছে সামান্তরিকের চিত্র। এটা হতে পারে বা এগুলো হচ্ছে সামান্তরিক, অর্থাৎ যার দুই জোড়া বিপরীত বাহুই পরস্পর সমান্তরাল তাকে বলা হয় সামান্তরিক। হলো? নেক্সট হচ্ছে যেটা আসছে সেটা হচ্ছে সামান্তরিকের পর আসছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাকে বলবো না, যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি। সামান্তরিক তো আগে এটা দেখিয়েছিলাম, এবার সামান্তরিকের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তখন বাকি কোণগুলোও 90 ডিগ্রি হয়ে যায়। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ছবি। এর ক্ষেত্রে এই চারটে কোণই হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ, প্রতিটা কোণই এক সমকোণ। আর এটা নিজেও একটা সামান্তরিক। কেন? এই বিপরীত বাহুগুলো সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল। ঠিক আছে? এরপরে যেটা আসে সেটা হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কি? আয়তক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্যই যদি সমান হয়, এই কোণগুলো 90 ডিগ্রি হবে আর এই চারটে বাহুই পরস্পর সমান হবে। সামান্তরিক বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে হয় বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারটি বাহুর দৈর্ঘ্যই সমান হবে, তবে সেটাকে বর্গক্ষেত্র বলা হবে। আচ্ছা, সামান্তরিক থেকে আরেকটা পার্ট হয়, সেটা হচ্ছে রম্বস। রম্বস কিরকম দেখতে হয়? রম্বস হচ্ছে যে যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। সন্নিহিত বাহুর দৈর্ঘ্য বলতে এইটা, সন্নিহিত মানে পাশাপাশি দুটি বাহু পরস্পর দৈর্ঘ্য সমান হবে। সেক্ষেত্রে কি হয়, অ্যাকচুয়ালি চারটে বাহুর দৈর্ঘ্যই সমান হয়ে যায়। চারটি বাহুর দৈর্ঘ্যই সমান হয়, কিন্তু কোণগুলো 90 ডিগ্রি হয় না, শুধুমাত্র বিপরীত বাহুগুলো সমান্তরাল। অর্থাৎ এটা একটা সামান্তরিক, বিশেষ ধরনের সামান্তরিক যার সন্নিহিত বাহুগুলো সমান, অর্থাৎ চারটে বাহুর দৈর্ঘ্যই সমান। এই সামান্তরিকের ক্ষেত্রে যেমন চারটে বাহুর দৈর্ঘ্য সমান নয়, এটা সমান, আবার এটা সমান, কিন্তু এইটা অনেকটা রম্বসের মতো দেখতে হয়েছে, এই চারটে বাহুর দৈর্ঘ্য মোটামুটি সমান। সুতরাং এই ধরনের সামান্তরিককে রম্বস বলা যেতে পারে। ঠিক আছে? তো মোটামুটি এই হচ্ছে কয়েকটা চতুর্ভুজের টাইপ। এক নম্বর হচ্ছে ট্রাপিজিয়াম, তার আবার বিশেষ ধরন আছে, সেটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এছাড়া আছে ট্রাপিজিয়ামের উপর বিশেষ বৈশিষ্ট্য চাপালে আসছে সামান্তরিক, সামান্তরিকের উপর আবার একটা বিশেষ বৈশিষ্ট্য চাপালে আসছে রম্বস, আবার অন্যরকম বৈশিষ্ট্য চাপালে আসছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের উপর আবার এক্সট্রা কিছু প্রপার্টি বা বিশেষ কিছু বৈশিষ্ট্য চাপালে আসছে বর্গক্ষেত্র। সুতরাং এটাই হচ্ছে চতুর্ভুজের মোটামুটি ভাবে শ্রেণী বিভাগ, যে কি কি ধরনের চতুর্ভুজ বিভিন্ন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে বিশেষ কি কি ধরনের চতুর্ভুজ হতে পারে। ঠিক আছে? এবার আমরা করব হচ্ছে যে এই চতুর্ভুজগুলোর যে বিভিন্ন নামগুলো দিলাম তাদের নিজস্ব কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো একটু ছকের আকারে লেখার চেষ্টা করব। প্রথমে আসা যাক, এক নম্বর হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো কি কি? এক হচ্ছে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। দুই নম্বর হচ্ছে বিপরীত কোণগুলির পরিমাপ সমান।
3 নম্বর হচ্ছে কর্ণ দুটির দৈর্ঘ্য অসমান। 4 নম্বর হচ্ছে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। হলো, তাহলে সমান্তরিকের বৈশিষ্ট্যগুলো কি কি হলো? এক হচ্ছে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, দুই হচ্ছে বিপরীত কোণগুলির পরিমাপ সমান, আর হচ্ছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান, আর হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। নেক্সট আসা যাক রম্বস। রম্বসের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো কি কি? নাম্বার 1, বাহুগুলির দৈর্ঘ্য সমান। অর্থাৎ 4টে বাহুর দৈর্ঘ্যই সমান পরস্পর। 2 নম্বর, কোণগুলির পরিমাপ সবকটা সমান নয়, কিন্তু বিপরীত কোণগুলির পরিমাপটা সমান হয়। বিপরীত কোণগুলি পরস্পর সমান। সবকটা বাহু যেমন সমান, তেমনি সবকটা কোণ কিন্তু সমান হবে না, তবে বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। নেক্সট নাম্বার 3, কর্ণ দুটির দৈর্ঘ্য সমান। নাম্বার 4, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে রম্বসের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো কি কি হলো? না, বাহুগুলোর দৈর্ঘ্য 4টে বাহুর দৈর্ঘ্যই সমান, কিন্তু 4টে কোণের দৈর্ঘ্য পরস্পর সমান হয় না, শুধুমাত্র বিপরীত কোণগুলোর পরিমাপ সমান হয়। আর কি না, কর্ণ দুটির দৈর্ঘ্য এক্ষেত্রে সমান হয়। সামান্তরিকের ক্ষেত্রে কর্ণ দুটোর দৈর্ঘ্য অসমান ছিল, এক্ষেত্রে কিন্তু কর্ণ দুটির দৈর্ঘ্য পরস্পর সমান। আর কর্ণ দুটি সামান্তরিকের ক্ষেত্রে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছিল, এক্ষেত্রে কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। নেক্সট আসা যাক আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রে মূল যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে এর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে এর আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটি কোণের মান হয় 90 ডিগ্রি। দেখো এখানে একটা আয়তক্ষেত্র আঁকা আছে, এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে, এটার সাথে এটা সমান হবে, প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি হবে। আর কি, কর্ণ দুটির দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই একটা কর্ণ টেনেছি, এই একটা কর্ণ টেনেছি, এই কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান, এবং কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে যেখানে ছেদ করেছে, এটা হচ্ছে এই কর্ণেরও মধ্যবিন্দু, এই কর্ণেরও মধ্যবিন্দু, ঠিক আছে। এগুলি হচ্ছে আয়তক্ষেত্রের মূল বৈশিষ্ট্য। নেক্সট আসা যাক বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, এখানে দেখো ছবি দেওয়া আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। আয়তক্ষেত্রে যেমন ছিল দুটো বিপরীত বাহু পরস্পর সমান, কিন্তু বর্গক্ষেত্রে 4টি বাহুই পরস্পর সমান, এবং 4টি কোণই হচ্ছে 90 ডিগ্রি, যেটা মিল আছে আয়তক্ষেত্রের সাথে, 4টি কোণই 90 ডিগ্রি। তোমাদের বলতেই পারে যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি কি কমন বৈশিষ্ট্য আছে, বা কি কি বৈশিষ্ট্য ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে মিল আছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে। না, দুটোরই শীর্ষ কোণগুলো, অর্থাৎ যে 4টে কোণ হয়, প্রতিটা কোণই 90 ডিগ্রি। বর্গক্ষেত্রের ক্ষেত্রে আর কি হয়,
না, কর্ণ দুটো দৈর্ঘ্য সমান হয়, এটার মতোই দুটি কর্ণ দৈর্ঘ্য সমান, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা অবধি ঠিক আছে। এক্সট্রা কি থাকে, কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে এই যে ছেদ বিন্দুটা, এই ছেদ বিন্দুতে যে কোণগুলো হয়েছে এগুলো হচ্ছে সব 90 ডিগ্রি কোণ, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি নয়, ঠিক আছে, পরস্পর ছোট বড় আছে, এগুলো 90 ডিগ্রি নয়। তাহলে এক্সট্রা বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে এর ক্ষেত্রে কর্ণগুলো যেখানে ছেদ করেছে সেখানে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে প্রতিটা, চারখানা, ঠিক আছে। তো এই হচ্ছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য। তো চতুর্ভুজের বিভিন্ন শ্রেণীবিভাগ এবং বিশেষ বিশেষ ধরনের যে চতুর্ভুজগুলি সেগুলো উল্লেখ করলাম, এবং তার যে মূল বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি, রম্বসের বৈশিষ্ট্য কি, বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য কি, সেগুলো নিয়ে আমাদের আলোচনা করা হলো আজকে। এই অধ্যায় থেকে অঙ্ক খুব বেশি হয়তো আসে না, তাও যেটুকু আসে সেটুকু আমি চেষ্টা করব তোমাদেরকে সেরকম ধরনের কিছু অঙ্ক এরপরে করতে দেওয়ার বা কিছু করে দেওয়ার চেষ্টা করব। তো থিওরি পার্টটা এই চ্যাপ্টারের, অর্থাৎ মূল আলোচ্য বিষয়বস্তু এটাই, আলোচনার পার্টটা এখানেই আজকে এই অবধি সমাপ্ত। এরপরে আমি কিছু অঙ্ক তোমাদেরকে রেডি করে এই ক্লাসেই পরবর্তীতে দেব বা এর পরে অন্য কোনো ক্লাসে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে।